আচ্ছা নাইনা, ঠিক আছে, তোমরা তাহলে আমার সাথে চলো। তোমাদেরকে আমি ডাইনি রাজ্যে নিয়ে যাব। তারপর সেখান থেকে পাথর টানার দায়িত্ব তোমাদের, কারণ এই পাথর আনার ক্ষমতা আমার নেই। তোমরা যদি কোনো রকম করে আনতে পারো তাহলে আনবে। চলো আমার পিছে পিছে। তারপর আর কি, তারা সবাই মিলে চলতে থাকে সেই ডাইনি রাজ্যের উদ্দেশ্যে। আর অন্যদিকে অভিমন্যু সেই সোনার মাছটির পেছনে আসতে আসতে অবশেষে সেই পরীর রাজ্যের সামনে চলে আসে। এরপর সেই মাছটা অভিমন্যুর কাছে সেই জাদুর আয়নাটি একবার ব্যবহার করার কথা বলে। অভিমন্যু, আমি তো আমার কথা রেখেছি। আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে জলপরীর রাজ্যে পৌঁছে দেব। দেখো, তোমাকে এখানে নিয়ে এসেছি। সামনে যে গোলাপি রাজ্যটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে জলপরীদের রাজ্য। আমি এর ভেতরে প্রবেশ করতে পারবো না, বাকি কাজ তোমাকে করতে হবে। এবার তুমি তোমার কথা রাখো। আমার কথা? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি ওই জাদুর আয়নাটার কথা বলছো, তাই না? তুমি তো বলেছিলে যে তুমি এই আয়নাটা একবার ব্যবহার করতে চাও। আচ্ছা, আমি কি জানতে পারি তুমি ওই আয়নার কাছে কোন বিষয়ে জানতে চাইবে? যদি চাও বলতে পারো। দেখো অভিমন্যু, অবশ্যই, কেন নয়। আমি একটা সাধারণ মাছ ছিলাম, কিন্তু এখন আমি সোনার তৈরি একটা মাছ হয়ে গেছি। আর এটা আমি এমনি এমনি হইনি, আমাকে এরকমটা বানিয়ে দেওয়া হয়েছে। তাও আবার একটা অভিশাপের কারণে আমার আজকে এই অবস্থা। যখন আমি একটা সাধারণ মাছ ছিলাম তখন কতই না ভালো ছিলাম, কিন্তু এখন আমি একটা সোনার তৈরি মাছ হয়ে গেছি। এই কারণে এখন সব জেলেরা আমাকে ধরার চেষ্টা করে। তারা অন্য সব মাছ বাদ দিয়ে আমার পেছনে ছুটে। আমি এই জীবন চাই না, আমি আবারও স্বাভাবিক হতে চাই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি এক্ষুনি জাদুর আয়নাকে ডাকছি। তারপর তুমি তাকে জিজ্ঞেস করে জেনে নিও কিভাবে তুমি তোমার অতীত জীবনে ফিরে যেতে পারো। তারপর কথা মতো অভিমন্যু সেই পানির নিচেই তার সেই জাদুর আয়নাকে ডেকে আনে। হে অভিমন্যু, কি ব্যাপার? হঠাৎ করে আমাকে এই পানির নিচে ডেকেছো কেন? কোনো এমার্জেন্সি ব্যাপার রয়েছে কি? আসলে কি বলবো, এখানে যে সোনার মাছটাকে দেখতে পাচ্ছ, সে আমাকে এই জলপরীদের মহল পর্যন্ত নিয়ে এসেছে। তাকে আমি কথা দিয়েছিলাম সে যদি আমাকে এখানে নিয়ে আসে তাহলে আমি একবার জাদুর আয়নাকে ব্যবহার করার জন্য তাকে দেব। ও তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করবে, তুমি সেটার উত্তর দিয়ে দিও। অভিমন্যু, আমি শুধুমাত্র তোমার প্রশ্নের উত্তর দেব, কারণ তুমি আমাকে অর্জন করেছ। অন্য কেউ কোনো প্রশ্ন করলে আমি সেটার উত্তর দিতে বাধ্য নই। আর তুমি যাকে তাকে ধরে আনবে আর বলবে যে তার প্রশ্নের উত্তর দিতে, আমি সেটা করতে বাধ্য নই। আমি শুধুমাত্র তোমার প্রশ্নের উত্তরই দেব। দেখো, আমি আর কাউকে এখানে আনবো না। আর আমার সম্মানের দিকে তাকিয়ে হলেও তার একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, কারণ আমি তাকে কথা দিয়ে দিয়েছি। এখন তো সে কথা উঠিয়ে নিতে পারবো না। দয়া করে তার প্রশ্নের উত্তর দাও। দরকার প্রয়োজনে আমি আজকে সারা দিনে তোমাকে আর একবারও ডাকবো না। ভেবে বলছো তো যে আজকে সারা দিনে তুমি আমাকে আর একবারও স্মরণ করবে না? আচ্ছা ঠিক আছে, যদি এটা মানো তাহলে আমি এই মাছটির প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। ঠিক আছে, মাছকে বলো তার প্রশ্নে জিজ্ঞেস করতে। তারপর অভিমন্যু মাছটাকে তার সমস্যার কথা আয়নাকে বলতে বলে। তারপর সে মাছটি সেই আয়নাটিকে বলতে শুরু করে। জাদুর আয়না, তুমি হয়তো সব কিছুই বুঝতে পারছো, তারপরও আমি বলছি।
আমাকে দেখছো, আমি একটি সোনার মাছ, কিন্তু শুরুর দিকে আমি এটা সাধারণ মাছ ছিলাম। একটি অভিশাপের কারণে আমি স্বর্ণের মাছে পরিণত হয়েছি, কিন্তু সেটা আমার জন্য মোটেও ভালো হয়নি। আমি আগেই ভালো ছিলাম, এখন আমি স্বর্ণের তৈরি মাছ হওয়ার কারণে অনেক বেশি বিপদে থাকতে হয়, কারণ মানুষজন আমাকে ধরে নেওয়ার চেষ্টা করে। আমি চাচ্ছি আমি আবার আগের মতো স্বাভাবিক হতে। কিভাবে হতে পারবো দয়া করে বলো। দেখো, এই কাজটা কঠিন কিছু না। তুমি যেখানে থাকো এই পানির নিচেই এর সমাধান রয়েছে। দেখো, এখান থেকে প্রায় কিছুটা দূরে দক্ষিণের দিকে এগুলে তুমি সেখানে কিছু কচ্ছপ দেখতে পাবে। ওইখানে সবচেয়ে বড় যে কচ্ছপটি থাকে সেটার সাথে যদি তোমার শরীর স্পর্শ করাও, তাহলে সাথে সাথেই তুমি আবার আগের মতো স্বাভাবিক মাছ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। অভিমন্যু, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন চলছি দক্ষিণ দিকে। কচ্ছপগুলো কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এটা বলে সেই সোনার মাছটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে জাদুর আয়নাটিও তার যেহেতু কাজ শেষ, সে এখান থেকে গায়েব হয়ে যায়। আরে, জাদুর আয়না তো এখান থেকে চলে গেল। তাকে তো আমি এই প্রাসাদের ভেতরে কিভাবে ঢুকবো সেটা জিজ্ঞেস করার সময়ও পেলাম না। আর এখন তো আজকের দিনে আমি আর তাকে ডাকতেও পারবো না। এখন কি করব? তারপর এখানকার দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় নায়না, মাধব এবং তাদের ছেলেরা ডাইনির পিছে পিছে চলছে। এভাবে বেশ খানিকক্ষণ চলার পর তারা এমন একটা জায়গায় চলে আসে যেখানে ডাইনিদের রাজ্যে ঢোকার প্রবেশদ্বার ছিল, কিন্তু সেই প্রবেশ পথ দিয়ে ডাইনি প্রবেশ করতে পারবে না, কিন্তু তারা বাকি চারজন প্রবেশ করতে পারবে। ডাইনি প্রবেশ করতে পারবে না কারণ তাকে এখানে সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে। আর অন্যরা এখানে ঢুকতে পারবে, কিন্তু অতটাও সহজে ঢুকতে পারবে না। এখানে ঢুকতে হলে এখানে রক্ষীদেরকে কিছু কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সেগুলো দিতে পারে তাহলে ভেতরে ঢুকতে পারবে। ডাইনি, সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই কি তাহলে তোমাদের সেই ডাইনি রাজ্য? হ্যাঁ নাইনা, এটাই হচ্ছে আমাদের সেই ডাইনি রাজ্য। কিন্তু এ রাজ্যের ভেতরে ঢুকতে হলে এখানে দরজার সামনে যে সব রক্ষীদেরকে দেখতে পাচ্ছ তাদের কয়েকটি কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে তোমাদেরকে। যদি তোমরা সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তাহলেই সামনে যেতে পারবে। আরে ডাইনি, এগুলো কোনো ব্যাপার না আমাদের কাছে। আমরা ইতিমধ্যেই এরকম অনেক কঠিন প্রশ্নের উত্তর দিয়ে এসেছি। এখন এগুলো সমাধান করা আমাদের কাছে বাঁ হাতের খেলা হয়ে গেছে। বারবার আমাদের সামনে এত এত প্রশ্ন আসে যে এখন আমাদের কাছে থাকা সেই প্রশ্নগুলো আর উত্তরগুলো দিয়ে পুরো একটা বই তৈরি করে ফেলা যাবে। আচ্ছা ডাইনি, চলো আমরা এখানে সময় নষ্ট না করে সামনে এগিয়ে যাই। সেখানে রক্ষীদেরকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে ভেতরে প্রবেশ করি। আমি যেতে পারবো না, কারণ আমাকে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সুযোগ দেওয়া হবে না। আমি ইতোমধ্যেই এ রাজ্যের ভেতরে ত্যায্য হয়ে আছি। তারা ভেতর থেকে যখনই আমাকে অনুমতি দেবে তারপরে আমি ভিতরে ঢুকতে পারবো। তা ব্যতীত ভেতরে ঢুকলে আমার পুরো শরীর আগুনে জ্বলে ছাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভেতরে যাচ্ছি, কিন্তু তুমি এখানে আশেপাশেই থাকবে। আমরা যখন ফিরে আসব তখন যেন তোমাকে খুঁজতে না হয়, ঠিক আছে? তাহলে আমরা সামনে এগোচ্ছি। এরপর তারা চারজন সামনের দিকে এগোতে থাকে আর ডাইনিটি সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর তারা সেই দরজার মধ্যে দাঁড়িয়ে থাকা রক্ষীদের মুখোমুখি হয়।
তোমরা এখানে কেন এসেছো? তোমাদেরকে দেখে তো ডাইনি রাজ্যের কেউ মনে হচ্ছে না। আর আগেও তো কখনো তোমাদেরকে এখানে দেখিনি। তোমাদের উদ্দেশ্য কি? দেখো রক্ষী, আমরা এখানে প্রথমবারই এসেছি আর আমরা ভেতরে ঢুকতে চাই। ভেতরে ঢুকতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা বলো। মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? যখন ইচ্ছা আসবে আর যেখানে ইচ্ছা ঢুকে যাবে? না 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 না, এত সহজ না। তোমরা যদি এখানে ভেতরে ঢুকতে চাও তাহলে তোমাদেরকে আমাদের চারটে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো তাহলে ভিতরে প্রবেশ করতে পারবে, আর যদি না দিতে পারো তাহলে সারা জীবনের জন্য এই রাজ্যে তোমরা ব্যান হয়ে যাবে। আরে ভাই, কোনো সমস্যা নাই, তোমার প্রশ্নগুলো জিজ্ঞেস করো, আমরা সেগুলোর উত্তর দিয়ে ভেতরে ঢুকব। আর উত্তর না দিতে পারলে তোমাদের যা করার তাই করো। ঠিক আছে, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। একটি রাজ্যে এমন একটি কারাগার আছে যেখানে 100টি কক্ষ। প্রথম দিনে সব দরজা বন্ধ। প্রথম ব্যক্তি সব দরজা খুলে দিল। দ্বিতীয় ব্যক্তি প্রতি 2 নম্বর দরজা পরিবর্তন করল। খোলা থাকলে বন্ধ, বন্ধ থাকলে খোলা। এভাবে 100তম ব্যক্তি পর্যন্ত চলল। শেষে কতগুলো দরজা খোলা থাকবে? দেখো, তোমার প্রশ্ন হচ্ছে একটি রাজ্যে 100টি কক্ষ রয়েছে। প্রথমত সবগুলো দরজাই বন্ধ রয়েছে, তারপর এক ব্যক্তি সবগুলো দরজা খুলে দিয়েছে, এখন সবগুলো দরজা খোলা। তারপর দ্বিতীয় ব্যক্তি 2 নাম্বার দরজা পরিবর্তন করল। খোলা থাকলে বন্ধ করে আর বন্ধ থাকলে খুলে। সবগুলো দরজাই যেহেতু খোলা তাহলে দ্বিতীয় দরজা বন্ধ হবে, এবং কি দ্বিতীয় দরজার পর চতুর্থ দরজা, এভাবে জোড় সংখ্যার ভেতরে যতগুলো আছে ততগুলো দরজা বন্ধ হবে। সর্বমোট 50টি দরজা বন্ধ হবে। তারপর তৃতীয় একজন ব্যক্তি এসে তৃতীয় দরজা বন্ধ করে। তারপর সে 6 নম্বর দরজা বন্ধ করে, তারপর 9 নাম্বার, এভাবে করতে করতে 100 পর্যন্ত চলে যায়। সর্বশেষ এখানে 10টি দরজা খোলা থাকবে। বাহ, বেশ ভালোই বলেছ। তুমি চাইলে গাণিতিক হিসেবে বোঝাতে পারতে, কিন্তু তুমি নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে একদম সহজভাবে জিনিসটা বুঝিয়ে দিয়েছ। এবার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আর এটার উত্তর অন্য একজনকে দিতে হবে। একজন জাদুকর বলল, আমি এমন কিছু লিখেছি যা তুমি কখনো পড়তে পারবে না, কিন্তু আমি তোমাকে দেখাতে পারি। সে সত্যি বলেছে। কি লিখেছিল? সে জাদুকরটি যেহেতু সত্যি বলছে, তাহলে সে এরকম জায়গায় জিনিসটা লিখেছিল যেটা লেখা আছে এবং দেখা যাচ্ছে, কিন্তু সে পড়তে পারবে না। তার মানে হচ্ছে যে এই জিনিসটা পড়তে পারবে না, সেই লেখাটা তার পিঠে লেখা হয়েছে, যার কারণে সে সেটা দেখতে পারবে না এবং কি পড়তেও পারবে না। বাবা, তোমার উত্তর একদম সঠিক হয়েছে। যদিও এটার আরও কয়েকটা উত্তর হতে পারে, তবে তোমারটাও সঠিক। ঠিক আছে, তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, আর এটার উত্তর অন্য আরেকজনকে দিতে হবে। একটি নদীর পাশে 3 জন দাঁড়িয়ে আছে। একজন সত্যবাদী, একজন সবসময় মিথ্যা বলে, আর একজন কখনো সত্য কখনো মিথ্যা বলে। তুমি মাত্র একটি প্রশ্ন করতে পারবে এবং একজনকেই জিজ্ঞেস করতে পারবে। কি প্রশ্ন করলে নিশ্চিতভাবে নদী পার হওয়ার সঠিক পথ জানতে পারবে? আরে, এটা তো খুবই সহজ প্রশ্ন। এখানে প্রথম যে 2 জন রয়েছে, আমরা তাদের যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই সঠিক পথ পেয়ে যাব। যে লোকটি সবসময় সত্য কথা বলে সে তো সঠিক পথ দেখাবে, সে তো কখনো ভুল পথ দেখাবে না। আর যে লোকটা মিথ্যেবাদী, সবসময় মিথ্যে কথা বলে, তাকে যদি আমরা জিজ্ঞেস করি তাহলে সে আমাদেরকে ভুল পথ দেখাবে। তার মানে সে যে পথ দেখাবে আমরা তার উল্টোটা করব।
তাহলে আমরা সঠিক পথ দিয়ে এই নদী পার হয়ে যেতে পারবো। বাহ, আমার তো মনে হচ্ছে তোমরা ভেতরে ঢুকেই যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এবং ৪র্থ নাম্বার প্রশ্ন, যেটার উত্তর দিতে হবে তোমাদের মধ্যে ৪র্থ ব্যক্তিকে, যে এখনো কোনো প্রশ্নের উত্তর দেয়নি। ঠিক আছে, এবার একটু ভিন্ন ধরনের কঠিন ধাঁধা। একজন রাজা একজন বন্দীকে বলল, তুমি একটি মাত্র বাক্য বলবে। যদি বাক্যটি সত্য হয় তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে, আর যদি বাক্যটি মিথ্যা হয় তাহলে তোমাকে তলোয়ার দিয়ে হত্যা করা হবে। বন্দী এমন একটি বাক্য বলল যার ফলে রাজা তাকে না ফাঁসি দিতে পারল, না তলোয়ার দিয়ে মারতে পারল। বন্দী কি বলেছিল? বন্দী বলেছিল, আমাকে তলোয়ার দিয়ে হত্যা করা হবে। এখন সমস্যা হলো, যদি রাজা সত্যি তাকে তলোয়ার দিয়ে হত্যা করে তাহলে বাক্যটি সত্য হয়ে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী সত্য হলে তাকে ফাঁসি দিতে হবে। আবার যদি রাজা তাকে ফাঁসি দেয় তাহলে বাক্যটি মিথ্যা হয়ে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী মিথ্যা হলে তাকে তলোয়ার দিয়ে হত্যা করতে হবে। অর্থাৎ যেটাই করা হোক নিয়ম ভেঙে যায়। আরে বাহ, তোমরা তো সবাই দেখছি মেধাবী। আমাদের শর্ত অনুযায়ী তোমরা চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছ। এখন তোমরা বিনা বাধাই ডাইনি রাজ্যের ভেতরে প্রবেশ করতে পারো। তারপর তারা 4 জন সেই ডাইনি রাজ্যের প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে। তখন তাদের সামনে ছিল ডাইনি রাজ্যের একটা সুন্দর ভয়ঙ্কর দৃশ্য। ডাইনি রাজ্যের ভেতরে তারা সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি সেই অভিমন্যু এখনো জলপরীর রাজ্যের বাইরে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে তার সেই শয়তানটার কথা মনে পড়ে। এখন তার কাছে আর কোনো উপায় নেই, শয়তানটার সাহায্য নিতে হবে। সে শয়তানটাকে স্মরণ করে। কিছুক্ষণের ভেতরে সেই শয়তানটা তার সামনে হাজির হয়ে যায়। আরে অভিমন্যু, কি ব্যাপার? এতদিন পর আমার কথা মনে পড়ল। সেই জাদুর আয়নাকে হাতে পাওয়ার পর থেকে তো তুমি আর আমাকে স্মরণই করো না। তা এখন কি মনে করে স্মরণ করলে? কি আর বলবো, দুঃখের কথা। আমার বাবাকে বাঁচানোর জন্য আজ আমি এখানে এই পানির নিচে চলে এসেছি। এখানে সামনে যে গোলাপি ভবনটি দেখছো, সেটি হলো জলপরীদের রাজ্য। এই জলপরীদের রাজ্যে একটি মেয়ে বন্দী আছে। আমাকে তাকে উদ্ধার করতে হবে, কিন্তু এখানে ভেতরে কিভাবে প্রবেশ করব আমি, সেটাই তো বুঝতে পারছি না। আমি তোমাকে ভেতরে প্রবেশ করার মতো সুযোগ করে দেব, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। ঠিক আছে, আর বলতে হবে না। আপনার শর্ত কি সেটা আমি খুব ভালো করেই জানি। এখন আপনার প্রশংসা করতে হবে, তাই তো? আপনি তো মহান। আমি যখনই বিপদে পড়ি স্মরণ করলে সাথে সাথে হাজির হয়ে যান। এরকমটা তো আর কেউ আমার জন্য করে না। আমি আজ পর্যন্ত যতবারই বিপদে পড়েছি আপনাকে পাশে পেয়েছি। আপনার তো আমাদের রাজা হবার যোগ্যতা রয়েছে। বরাবরের মতোই অভিমন্যুর এসব ফালতু প্রশংসা শুনে সে শয়তানটা খুশি হয়ে যায় আর তাকে সেখানে ভেতরে কিভাবে প্রবেশ করবে সেটা বলে দেয়। দেখো অভিমন্যু, এই জলপরী রাজ্যের ভেতরে ঢোকার প্রবেশ পথে 2টি প্রহরী রয়েছে। সে 2টি প্রহরী হচ্ছে 2টি ব্যাঙ। আমি সে 2টি ব্যাঙকে আমার কথার জালে ফাঁসিয়ে অন্যদিকে নিয়ে যাব। ঠিক সে সময়ে তুমি দ্রুত প্রাসাদের ভেতরে প্রবেশ করবে, আর প্রবেশ করেই কোথাও একটা লুকিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, তুমি যেরকমটা বলছো আমি সেরকমটাই করব। সামনে আগাও, তাহলে আমাদের আর দেরি করা ঠিক হবে না। এরপর কথা মতো সেই শয়তানটি চলে যায় প্রহরীদের সাথে কথা বলার জন্য। এই তুমি কে? আর এখানে তুমি কি করছো? তোমাকে দেখে তো এখানকার কেউ মনে হচ্ছে না।
আর তুমি পানির নিচে এভাবে শ্বাস প্রশ্বাস কিভাবে নিচ্ছ? আরে তোমরা এখানে কি করছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোমরা মুড়ি খাচ্ছ? তোমরা এখানে আমাকে নিয়ে পড়ে আছো, আর ওইদিকে জলপরীর রাজ্যের পেছনে যে দেয়ালটা রয়েছে সেটা সম্পূর্ণ ভেঙে গেছে। তোমাদের কি সেদিকে খেয়াল আছে? কি বলছো? দেয়াল ভাঙলো কোন সময় আবার? আমরা তো সারাক্ষণ এখানেই ছিলাম, আমরা তো কোনো আওয়াজ পাইনি, আমরা তো একটুও টের পেলাম না। এভাবে সারাক্ষণ বসে বসে ঘুমালে কিভাবে টের পাবে? চলো আমার সাথে চলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা চন্দ্র ব্যাং, তুই তাহলে এখানে দরজা পাহারা দে, আমি তার সাথে গিয়ে বিষয়টা দেখে আসি। আরে কি বলছেন আপনি? একা গিয়ে কি করবেন? দুজনেই যেতে হবে, দুজনেই আমার সাথে চলুন। এখানে কিছুক্ষণের জন্য কেউ না থাকলেও তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু পেছনের সাইড দিয়ে যে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে। তারপর সে ব্যাঙ দুইটা সেই শয়তানের ফাঁদে পড়ে যায়। তারা শয়তানের সাথে সাথে তাদের প্রবেশদ্বার থেকে দূরে সরে যায়, আর সে প্রাসাদের পেছনের দিকে যেতে থাকে। ঠিক সেই সময়ই অভিমন্যু সুযোগ বুঝে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্টে পর্ব 24 লিখে কমেন্ট করো। আর হ্যাঁ, যারা আজ প্রথমেই সিরিজটা দেখছো তারা আগের পর্বগুলো দেখে আসো, আশা করি খুব ভালো লাগবে।